আমরা দেখি যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে গড়া গেল না। রাষ্ট্র গঠনের অন্যতম একটা প্রধান ধাপ হলো যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে সঠিকভাবে গড়ে তোলা। বাংলাদেশের পুলিশ বাহিনী সেটাকে নিজেদের মতো করে দলগুলো ব্যবহার করেছে। সেনাবাহিনীও অনেক সময় দলগুলোর অনুগত থেকেছে। এই যে গত 14টা বছর 15টা বছর ধরে দেশে গুম খুন সেগুলো সংগঠিত হলো, অনেক সিনিয়র অফিসাররা এগুলোর সঙ্গে যুক্ত থেকেছেন। তারা তো পারতেন দেশের পক্ষে থাকতে, কিন্তু না, এই মুষ্টিমেয় কিছু ব্যক্তির কারণে গোটা একটা বাহিনীর দুর্নাম তৈরি হলো। তারা বাহিনীগুলোকে আওয়ামী সরকারের পেটোয়া বাহিনী হিসেবে, দলীয় বাহিনী হিসেবে ফাংশন করানোর দিকে নিয়ে গেলেন। আমরা বিচার বিভাগের দিকে তাকাই, বিচার বিভাগটা স্বাধীনভাবে ফাংশন করলে বাংলাদেশের মানুষকে আর হতাশার মধ্যে পড়তে হতো না। যদি বাংলাদেশের বিচার বিভাগ সঠিকভাবে ফাংশন করতে পারত, এই ডিসিশন যদি আগে থেকেই চলে আসতো, এমন অনেকগুলো সিদ্ধান্ত যেগুলো সরাসরি বাংলাদেশের রাজনীতিতে ইফেক্ট ফেলে, সেই জায়গাগুলোতে আমরা বিচারপতিদেরকে দলীয় সিদ্ধান্ত দিতে দেখতাম না। কিন্তু সেটা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোকে, এগুলো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান নয়, সেগুলো বেসরকারি প্রতিষ্ঠান, কিন্তু সেগুলোকে আমরা গড়ে তুলতে পারি নাই। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে পারি নাই। এই কারণে জাতীয় নাগরিক পার্টির প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা, যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে পারবে। আমরা আজকে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি। আলোচনার সারবত্য এই যে 75-এর সময়কালে 72-এর পরে ব্যর্থতার দায়ভার যেমন করে আওয়ামী লীগের, রাষ্ট্র গঠনের এই সময়টাতে যারা সংস্কারের পক্ষে নাই তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয়, সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকেও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। আমরা মনে করি এই গোটা বাংলাদেশটাকে নতুন করে গড়তে হলে আমাদের দলাদলি বাদ দিতে হবে, আমাদের দলীয় সংকীর্ণ চিন্তা বাদ দিতে হবে এবং বাংলাদেশের পক্ষে যে সংস্কার প্রস্তাবনাগুলো আছে তার পক্ষে আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে এবং সকলে মিলে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা চালাতে পারবো ভালো করে। বাংলাদেশে আর পেশি শক্তি রাজনীতি থাকবে না, আমরা পলিসি নির্ভর রাজনীতিতে বাংলাদেশে ট্রান্সফর্ম করতে পারবো। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন, আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আসলো, আরো অনেকগুলো পরিকল্পনা আসলো। এই দলগুলো কিন্তু যৌথভাবে হোক আর এককভাবে হোক 90 পরবর্তী সময় তারা বাংলাদেশের ক্ষমতা তারা পরিচালনা করেছে, দেশ তারা চালিয়েছে, শাসন করেছে। কিন্তু তারা 90 যে কমিটমেন্ট, সেখান থেকে তারা দূরে সরে এসেছে। 90-এর কমিটমেন্টের মধ্যে তারা থাকে না। এটা আওয়ামী লীগও থাকে নাই, এটা বিএনপিও থাকে না। এবং বিএনপির সাথে তখন জামাত ছিল, তাদেরও একই ধরনের ভূমিকার কথাই আমরা দেখি। তো আমরা তো সেটা বাংলাদেশে নতুন করে চাই না। এই বাংলাদেশে ক্ষণে ক্ষণে শুধুমাত্র রাষ্ট্রীয় সিস্টেমের কারণে স্বৈরাচার উৎপাদন হবে এবং সেই স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে আন্দোলন করে জীবন দিতে হবে। মানুষের জীবন তো এত সস্তা নয়। মানুষের জীবনকে তো আমরা এত সস্তা করে ফেলতে পারি না যে আমরা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আছেন তারা সিস্টেমের মধ্যে গলত রেখে দিবেন, সেই গলত সিস্টেমের মধ্য দিয়ে কেউ দেশ পরিচালনা করতে এসে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবে, তার প্রতিবাদে মানুষ রাস্তায় নামবে আর জীবন দিয়ে দিবে। এত সস্তা তো মানুষের জীবনকে করার কোনো সুযোগ আমরা দিতে চাই না। বাংলাদেশের মানুষেরা ক্ষণে ক্ষণে তারা জীবন দিতে প্রস্তুত, তারা জীবন দিতে চান, কিন্তু কেন জীবনের বিনিময়ে আমাদেরকে নতুন কিছু পেতে হবে? কেন আমরা সেই জীবনগুলোকে বাঁচিয়ে রেখে তাদের যে কর্মস্পৃহা আছে, তাদের যে ভালো নিয়তের জায়গাটা আছে, জীবিত অবস্থাতেই কেন তাদের সেই নিয়তগুলোকে, তাদের সেই ইচ্ছাগুলোকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো না? এই ব্যর্থতার দায়ভার কাদের উপরে আমরা দেব? অবশ্যই বাংলাদেশে গতানুগতিক যারা রাজনীতি করেছেন তাদেরকেই এই দায়ভারটা গ্রহণ করতে হবে। আমরা যদি 71-এর পরে রাষ্ট্রটাকে সেভাবে গঠন করতে পারতাম, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গঠন করতে পারতাম, তাহলে তো আমাদেরকে এই বিভৎস অবস্থার মধ্যে পড়তে হতো না। যদি শেখ মুজিবুর রহমান ক্ষমতা পাওয়ার পরে তিনি যদি গণতান্ত্রিক মানুষের মধ্যে থাকতেন, তাহলে তো 75-এর ঘটনা থেকে শুরু করে নিয়ে পরবর্তী ঘটনা প্রবাহের মধ্যে আমাদেরকে যেতে হতো না। এই দেশটা এই রক্তক্ষয়ী রাজনীতির বাইরে গিয়ে নিয়মতান্ত্রিক পলিসি নির্ভর রাজনীতির মধ্যে আমরা নিজেদের রাজনীতিটা শুরু করতে পারতাম। তো বাংলাদেশ যে পেশি শক্তির রাজনীতিতে আসলো, বাংলাদেশ যে রক্তক্ষয়ী রাজনীতির মধ্যে আসলো, তার দায়ভার তো 71-এর পরে আমরা যেভাবে রাষ্ট্র কাঠামোটা তৈরি করতে চেয়েছিলাম বাংলাদেশের জনগণ সেটা না পারার কারণে এটা হলো। তো সেই দায়ভার যেমন আওয়ামী লীগের আছে, সেই দায়ভার থেকে তারা মুক্ত হতে পারে নাই। এবং সেটা দায়ভার না, আওয়ামী লীগের মধ্যে প্রবণতাটা ভিতরগতভাবে আছে। তারা ভিতরগতভাবে একটা ফেসিবাদী দল। তারা 71 থেকে 75-এ তাদের যে শাসন ক্ষমতা তারা যেভাবে পরিচালনা করেছেন, সেইটার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেটা তারা 8-এ ক্ষমতায় আসার পরে সেটাতে তারা শিক্ষা গ্রহণ করেন নাই। তারা আবারও স্বৈরাচারী হয়েছে,
আবারও তারা সংবিধানে এমন পরিবর্তন নিয়ে এসেছেন যে পরিবর্তনটা শুধুমাত্র একদলীয় আওয়ামী লীগীয়, এবং এই পরিবর্তনটাকে নাকি আর কোনো সংসদ পরিবর্তন করতে পারবেন না এমন ধরনের সংশোধনী তারা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। এই সংবিধানটাকে একদলীয় বানিয়ে ফেললেন। সংবিধান তো কোনোভাবেই এক দলের কোনো বিষয়বস্তু হতে পারে না। রাষ্ট্র কাঠামো কিভাবে পরিচালিত হবে সেটা তো এক দলের বিষয় হতে পারে না। এটা সকল মানুষের গাঠনিক ক্ষমতা থেকে উৎসারিত একটা বিষয়। সেটার দিকে আমাদের যদি শ্রদ্ধাবোধের জায়গাটা না থাকে তাহলে আমরা কিসের জনগণের রাজনীতি করি? জনগণ গণভোটের মধ্য দিয়ে তাদের একটা রায় জানান দিবেন। সে রায় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ যেহেতু পরিবর্তনের পক্ষে, তারা হ্যাঁ ভোটের পক্ষেই তারা রায় দিবেন। কিন্তু গণভোটের পক্ষে একমত হয়ে যদি বিএনপির কোনো সিনিয়র নেতৃবৃন্দ এখন এসে বলেন যে কিসের গণভোট, যেন বা তারা আকাশ থেকে পড়েছেন, তাদের এমনটা হওয়ারই কথা। যারা পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারেন না, যারা সংস্কারের পক্ষে নাই, তারা যখন নতুন করে সমাজে বিস্তার করতে থাকেন, মানুষের মধ্যে যখন সংস্কারের আলাপটাকে তারা প্রমিনেন্ট দেখেন, তখন তো তাদের আকাশ থেকে পড়ার দশা হবেই। তারা তো জনগণের সঙ্গে সম্পর্ক যুক্ত আর নাই। তারা মনে করেছেন 5 আগস্ট ঘটে গেছে, ছাত্ররা রক্ত দিয়ে, জনগণ রক্ত দিয়ে, শ্রমিকেরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে নতুন করে। এখন তারা ক্ষমতায় চলে এসেছেন, তাদের ক্ষমতার জায়গায় আর কোনো ধরনের বাগড়া দেবে এমন ধরনের পরিস্থিতি মনে হয় আর কেউ তৈরি করতে পারবে না। কিন্তু বিষয়টা তো এরকম নয়। 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ জীবন দিয়েছে শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য নয়, বরং বাংলাদেশের সামগ্রিক শাসন ব্যবস্থাতে পরিবর্তনের লক্ষ্যে তারা জীবন দিয়েছেন। আমরা 3 আগস্টে ফিরে যাই। সেদিন কিন্তু নাহিদ ইসলাম নতুন বন্দোবস্তের ডাক দিয়েছিলেন, এবং এই নতুন বন্দোবস্তের ডাক দেয়া কিন্তু শুধু নাহিদ ইসলামের একার কথা ছিল না। অলরেডি বাংলাদেশের সকল জনগণ তারা কিন্তু একতাবদ্ধ হয়েছিলেন। তারা কিন্তু সবাই চেয়েছিলেন যে বাংলাদেশটা যেন নতুন একটা বন্দোবস্তের ভিতর দিয়ে পরিচালিত হতে পারে। এবং রাষ্ট্র সংস্কারের আলাপগুলো কিন্তু আর অনেক আগে থেকেই বাংলাদেশে প্রমিনেন্ট হয়েছিল, রাজনৈতিক মহলে, সুধী সমাজে, সুশীল ব্যক্তিদের মধ্যে, এমনকি গ্রামের আলোচনাতেও এই আলোচনাগুলো ছিল। কিন্তু সেই আলোচনাগুলোই যখন এখন কার্যকর করার একটা সময় চলে এসেছে, মানুষেরা যেটা অতীতে চেয়েছেন, বিএনপি নিজেও 31 দফার কথা বলে, যেটা অনেক আগেই তারা দিয়েছেন। কিন্তু এই 31 দফা, তার মধ্যে যে কথাগুলো আছে সেটাতেও যে সংস্কার প্রয়োজন, এবং এই 31 দফার মধ্যে আর সীমাবদ্ধ নাই, বাংলাদেশের মানুষ যে 31 দফাকে 36 দফা করতে পারে সেই ভাবনাটা আর বিএনপির মধ্যে নাই। তারা আসলে বলে অনেক সময় যে সংস্কার চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কারের সঙ্গে যে চলতে হবে সেই মানসিকতাটা বিএনপির নাই। এটা হলে তো দেশটাকে সঠিকভাবে আমরা করতে পারবো না।